আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে আমাদের ওয়ান শট এগ্রি কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে নিয়ে আসলাম হচ্ছে পরিবেশ রসায়নের আমাদের যে কোশ্চেনগুলো বিগত কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে হয়েছিল সেই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ দেখবো। দেখো তোমাদের হাতে খুবই সময় কম, এই জন্য আমরা টাইপ ওয়াইজ আর ভাগ করে দিচ্ছি না। এখন তোমাদের কাজ হচ্ছে জাস্ট কোশ্চেন ব্যাংকগুলো সলভ করা, কোশ্চেন ব্যাংকের টাইপগুলো খুব ভালো করে বোঝা এবং হচ্ছে কোন কোশ্চেন আমি কীভাবে সলভ করছি সেটা ভালো করে দেখো, অপশনগুলো আমি কীভাবে সিলেক্ট করছি সেগুলো একটু দেখবা, তাহলে আশা করছি হয়ে যাবে। ঠিক আছে, এখন যেহেতু টাইপ ওয়াইজ ক্লাসের কোনো সময় নেই এই জন্য তোমাদের টাইপ ওয়াইজ ক্লাস আমরা দিচ্ছি না, আমরা শুধুমাত্র কোশ্চেন ব্যাংকের উপর ফোকাস রাখতেছি। তো আশা করছি আমাদের একটা ক্লাসে না পারলেও অ্যাটলিস্ট 2-3টা ক্লাসে আমরা পরিবেশ রসায়নের যে কয়টা কোশ্চেন বিগত কৃষি বিশ্ববিদ্যালয়তে হয়েছিল সবগুলো আমরা দেখবো। চলো শুরু করি। প্রথম যে আমাদের কোশ্চেনটা এসেছিল, আমাকে বলতেছে যে 10 মোল এ গ্যাস 30 মোল বি গ্যাস যদি আমি মিশ্রণ করি তাহলে আমার মোট চাপটা দ্বারা হচ্ছে 12 ATM এবং আমাকে বলছে এই গ্যাসের আনসার চাপ কত। দেখো আমি যেভাবে করেছি, দেখো এত হিজিবিজি লাগতেছে না? তোমার পরীক্ষা কিন্তু এত হিজিবিজি থাকবে, ঠিক আছে, তোমার প্রশ্নতেও কিন্তু হিজিবিজি থাকবে। ওকে, এই যে জায়গাগুলো আছে ছোটো ছোটো যে জায়গাগুলো আছে এগুলোতে কিন্তু তোমার ম্যাথটা করতে হবে। তো এটাও তোমার একটা শিক্ষণীয় বিষয়, তুমি কিভাবে কম জায়গার ভিতরে বা কম স্পেসের ভিতরে একটা ম্যাথ সলভ করতে পারতেছো, সেটাও কিন্তু তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কোন একটা গ্যাসের আংশিক চাপ বের করতে গেলে আমরা ধরলাম সেটা হচ্ছে PA বা এই গ্যাসের আংশিক চাপ, সেটা বের করতে হলে সেই গ্যাসের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না? আর মোল ভগ্নাংশ সমান কি জানি? মোল ভগ্নাংশ সমান জানি হচ্ছে ওই গ্যাসের মোল সংখ্যা ডিভাইড বাই টোটাল মোল সংখ্যা ইনটু হচ্ছে আমাদের মোল। দেখো আমরা তো সবাই জানি এই গ্যাসের আংশিক চাপের সূত্রগুলো, যে মোল ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? ওই গ্যাসের মোল ডিভাইড বাই টোটাল মোল, ঠিক আছে? এখন বলো তো আমার এই গ্যাসের মোল সংখ্যা কত? এই গ্যাসের মোল সংখ্যা হচ্ছে 10, আর ওই পাত্রে যে কটা গ্যাস ছিল তাদের টোটাল মোল সংখ্যা কত? 10 + 30 অর্থাৎ হচ্ছে 40 ইনটু হচ্ছে আমার মোট চাপ কত বলো তো? 12 ATM। দেখো এই ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো হাতে করতে হবে, তোমার কাছে কিন্তু ক্যালকুলেটর নেই। তো দেখো আমি কীভাবে সলভ করি, আমি এখানে 0 0 কেটে দিই, এখানে 4 আর 12 কেটে দিই 3, তাহলে আমার থাকলো হচ্ছে 3 আংশিক চাপ যেহেতু বলছে তার মানে 3 ATM হতে পারে, ঠিক আছে? তার মানে অ্যান্সার হবে কত? ডি। দেখছো আমরা কিন্তু ছোট্ট একটা স্পেসের ভিতরে ম্যাথটা সলভ করে ফেলেছি, এটা তোমাদেরকে শিখতে হবে। আমি চাইলে কিন্তু এখানে লিখতাম PA = X * P মোল ভগ্নাংশ, একটা লাইন করে তো আমার লাভ নাই, আমি যতটুকু স্পেস আমার কমানো যায় সেটা হবে আমার মেইন কাজ। তাহলে আশা করি বুঝতে পারছো। নেক্সট আসো, নেক্সট আমাকে বলছে যে RMS বেগের সঠিক ক্রম কোনটা, ঠিক আছে? বড় থেকে ছোট আমাকে কি দেখতে হবে। দেখো কত দুইটা জায়গায় এসেছিল, এগ্রি 22 এবং হচ্ছে আমার এস বা শেরে বাংলা বিশ্ববিদ্যালয় 13, ঠিক আছে, 13। তো অনেকে বলো যে আমাদের কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো রিপিট হয় না বা ভার্সিটি রিপিট হয় না। দেখো আমাদের কোশ্চেনগুলো রিপিট হয়েছিল, হয়তো তার শতাংশ কম, কিন্তু কোশ্চেন হুবহু রিপিট না হলেও কোশ্চেন সিমিলার টাইপের কোশ্চেন কিন্তু আমাদের রিপিট হয় ভার্সিটি ভর্তি পরীক্ষায়। একটু পরে আমরা সেই জিনিসগুলো একটু ক্লিয়ার বুঝতে পারবো। তো RMS বেগের ক্ষেত্রে মনে রাখবা, আমরা কি জানি CRMS সমান হচ্ছে √3RT/m, তাই না? √3RT/m। তাহলে আমি যদি আণবিক ভরের সাথে সম্পর্ক দেখতে চাই, আমি কি বলতে পারি CRMS সমানুপাতিক √1/m। তাহলে কি দাঁড়ালো? হচ্ছে CRMS বেগ আমার কোনো গ্যাসে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে আণবিক ভর যত বাড়বে আমার CRMS তত কমবে, ঠিক আছে? তাহলে এখন আমার যদি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে যদি আমরা আণবিক ভরগুলো বের করি তাহলে খুব সহজেই পাবো। হাইড্রোজেন আণবিক ভর কত বলতো? হাইড্রোজেন আণবিক ভর 2, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইড কিন্তু 44। এই মানগুলো কিন্তু আমার মুখস্থ রাখতে হবে আমাদেরকে, বারবার তুমি প্রত্যেক ম্যাথের ক্ষেত্রে করে বের করতে পারবে না। তো দেখো আমাদের তাহলে কি দাঁড়ালো, যাদের আণবিক ভর সব থেকে কম হবে সে তার CRMS বেগটা বেশি হবে। তাহলে আণবিক ভর কম, তারপর হচ্ছে আণবিক ভর কম, তারপরে হচ্ছে আণবিক ভরটা কম। তাহলে আমাদের কি দাঁড়ালো? আণবিক ভর যত কম আমার RMS বেগটা বেশি। তো দেখো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে যার আণবিক ভর যত কম তার CRMS বেগ তত বেশি। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, এই জন্য হাইড্রোজেন গ্যাসের RMS বেগটা বেশি, আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা সব থেকে বেশি, যার জন্য কার্বন ডাইঅক্সাইডের CRMS বেগটা সব থেকে কম। তার মানে আমার রাইট অ্যান্সার হচ্ছে A, ঠিক আছে? রাইট অ্যান্সার হচ্ছে আমার A। বাকিগুলো কেন হবে না আশা করি বুঝতে পারছো, সেটা নিয়ে আর কিছু বলার নেই। খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এখান থেকে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টাইপ থেকে কোশ্চেন আসে, RMS বেগের টাইপ থেকে কোশ্চেন আসে। কখনো মাথায় রাখবা না যে সেম কোশ্চেনটা তুমি আরেকটা ইউনিভার্সিটিতে কমন পাবা। সবসময় মাথায় রাখবা RMS বেগের রিলেটেড এই যে CRMS সমানুপাতিক 1/√m অথবা যে T এর সাথে তাপমাত্রার সাথে সম্পর্ক কেমন বলো তো? তাপমাত্রার সাথে সম্পর্ক হচ্ছে √T। তো এই ধরনের বিভিন্ন কোশ্চেন আসবে, মানে আমাদের টাইপটা একই বাট হচ্ছে ম্যাথটা আলাদা থাকতে পারে। এরপর 3 নাম্বার বলছে আমাদের কোন দুইটা গ্যাসের ক্ষেত্রে ব্যবহারটা সমান, ঠিক আছে? ব্যবহারটা সমান। তো বিভিন্ন গ্যাস দেওয়া আছে আমাদের এগ্রিকালচার 21 যেই সালে আমি পরীক্ষা দিয়েছিলাম, তো তখনকার কোশ্চেন। তো ব্যবহার সমান যদি আমাদের বলতে চাই, আমরা ব্যবহার সমান কি জানি বলো তো? কোন গ্যাসের ব্যবহার আমার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক জাস্ট CRMS এর মতোই। তাহলে আমার যার আণবিক ভরটা কম, যার আণবিক ভর কম তার ব্যবহার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যবহার কম। কিন্তু আমাদের ব্যবহার সমান, তার মানে আমাকে দেখতে হবে আণবিক ভর কার হচ্ছে সমান। যেই অপশন দুইটার যোগের ভিতরে আণবিক ভরটা সমান হবে তার ব্যবহারটা সমান হবে, অবভিয়াস বিষয়। তো কার্বন ডাইঅক্সাইডে যদি 44 হয়, নাইট্রোজেনের কত হিসাব করো তো? নাইট্রোজেনের হচ্ছে আমার 14 প্লাস হচ্ছে 32, তাহলে আমার হচ্ছে না, এটা অপশন এ হবে না। অপশন বিতে আসো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 44, নাইট্রোজেনের হচ্ছে 28 আর হচ্ছে অক্সিজেনের 16, এটা হতে পারে 8 6 14
14 4 2 1 3 4। দেখো জাস্ট আমরা 10 সেকেন্ডের ভিতরে কিন্তু ম্যাথগুলো সলভ করতে পারতেছি। একটু জাস্ট অনেক ঘরগুলো পানির ঘরগুলো সূত্রগুলো এগুলো একটু মাথায় রাখলেই দেখো খুব ইজিলি কিন্তু আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারতেছি। এবার 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর বলছে জলীয় দ্রবণে OH মাইনাস প্রদান করে কোন যৌগটা। এটা আমার মনে হয় একটু কোশ্চেনের ঝামেলা আছে, এখানে আমাকে মানে দেখা যাচ্ছে 1 মোল, তারপরে এই জিনিসটা বললে ভালো হতো জলীয় দ্রবণে একটি OH মাইনাস প্রদান করে কোনটি। তো আমরা ধরে নিচ্ছি এখানে OH মাইনাস হচ্ছে একটা দিবে। তো দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা দিবে, 3টা। FeOH3 কয়টা দিতে পারে, 3টা। ক্রোমিয়াম হাইড্রোক্সাইড কয়টা দিতে পারে, 3টা। বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে হচ্ছে আমার একটা OH মাইনাস। ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা যদি বিক্রিয়াটা দেখি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা ভাঙি তাহলে আসবে হচ্ছে অ্যামোনিয়াম প্লাস হচ্ছে OH মাইনাস। এটাও একটি 21 সালে প্রশ্ন আসছিল। তার মানে আমরা বুঝলাম কি 1 মোল OH দিতে পারবে শুধুমাত্র অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আশা করি বুঝতে পারছি। এরপর 5 নম্বরে বলছে হচ্ছে আমার পানির ক্ষেত্রে পিএইচ মানটা WHO নির্দেশিত মান কোনটা। তো এটা হচ্ছে মুখস্থ মান, এটা হচ্ছে 6.5 থেকে 8.5। তো এই ধরনের দেখবা যে বই দুইটা ছক আছে, আমি তোমাকে বলে দিই। একটা ছক হচ্ছে এই যে অনুমোদিত কোন মানগুলো হবে, একটা হচ্ছে পিএইচ এর জন্য শিখবা, এবার হচ্ছে BOD COD আর যেগুলো আছে TBS এগুলো একটু শিখবা, এই ভ্যালুগুলো শিখবা একটা ছকের ভিতরে। আরেকটা ছকে দেখবা যে আমার কতটুকু নিরাপদ বা বাংলাদেশের জন্য কতটুকু নিরাপদ সেটা একটা ছক দেওয়া আছে। তো এই দুটো ছক একটু শিখবা। একটা হচ্ছে অনুমোদিত কোনটা, আর এটা হচ্ছে আমার রেঞ্জটা কোনটা, যে রেঞ্জের ভিতরে থাকলে আবার পানিটা বিশুদ্ধ বলতে পারবো। এই দুটো রেঞ্জের যে ছকটা, এটা প্রত্যেক বছর মেডিকেল বলো ভার্সিটি বলো যে কোনো জায়গায় চলে আসে। এই মানগুলো একটু মুখস্থ রাখবা, আশা করি খুব বেশি কষ্ট হবে না। এটাও এগ্রি 21 কোশ্চেন। তো দেখো এখন হচ্ছে আমরা এগ্রি 20-19 কোশ্চেনগুলো সলভ করবো। আমাকে কোশ্চেনটা বলছে হচ্ছে লুইস অ্যাসিড কোনটা, নিচের কোনটা। তো দেখো আমরা লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার কাকে বলবো, যে সকল যৌগগুলা আমাদের একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ক্ষারক, লুইসের ক্ষারক, এবং যারা একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইসের অ্যাসিড। দেখো অ্যামোনিয়াতে একজোড়া মুক্ত জল আছে যেটা সে ত্যাগ করতে পারে, পানিতে আমার 2 জোড়া মুক্ত জলীয় ইলেকট্রন আছে সেটা তারা ত্যাগ করতে পারে। তাহলে অ্যামোনিয়া এবং পানি হচ্ছে লুইসের ক্ষারক। কিন্তু দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমার একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রনের ঘাটতি আছে, যার জন্য কি করতে পারে, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তার জন্য সে হবে লুইসের অ্যাসিড। তার মানে মোট কথা যার ভিতরে একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রন ঘাটতি আছে এবং সে গ্রহণ করবে সে হচ্ছে লুইসের অ্যাসিড হয়। আর যাদের ক্ষেত্রে একজোড়া মুক্ত জলীয় ইলেকট্রন আছে বা মুক্ত জলীয় ইলেকট্রন আছে এবং যারা গ্রহণ ত্যাগ করতে পারে তারা হচ্ছে লুইসের ক্ষার। আর এটা তো আমাদের CH2OH মিথানল, এটা তো আমাদের কোনো কাজেরই না। তাহলে আমরা বুঝতে পারছি 6 নম্বরের অপশন হচ্ছে এ নাম্বারটা। এবার 7 নম্বর বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগটা কত। এটা একটু হাতে ক্যালকুলেশনটা হয়তো বা অ্যাকুরেট আসবে না, তারপর আমরা চেষ্টা করবো এটাকে হাতে ক্যালকুলেশন কীভাবে করা যায়। তো দেখো আমি কি বলছিলাম যে আরএমএস বেগ বা যে টাইপ থেকে কোশ্চেন আসে প্রতি বছর থেকে টাইপগুলো কমন দিবে। ঠিক আছে, দেখো এগ্রি 20-এ আরএমএস থেকে কোশ্চেন আসছিল, 21, 22, 23-এর ক্ষেত্রে কিন্তু দেখো আরএমএস থেকে অন্যভাবে কোশ্চেন আসছে, বাট টাইপটা কিন্তু সেমই ছিল। ঠিক আছে, এটাই বলার ছিল। তো দেখো অক্সিজেনে যদি CRMS বের করতে চাই তাহলে আমার সূত্র কি জানি, √3RT/m। 3 আর এর মান কত বসাবো, 8 পয়েন্ট অবশ্যই জুলে বসাবো। টেম্পারেচার কত, 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 70 90 অর্থাৎ 300 ডিভাইড হচ্ছে আণবিক কত, আণবিক ভর হচ্ছে 32। আর যেহেতু আমার হচ্ছে গ্রাম, আণবিক ভরটা হচ্ছে গ্রাম পার মোলে, সেটাকে আমার নিতে হবে 1000 দ্বারা গুণ করতে হবে, 10⁻³ দ্বারা গুণ করতে হবে। আমার একটু বলে দিচ্ছি, বেগের ক্ষেত্রে বা CRMS বেগের ক্ষেত্রে সবসময় আমার SI মানটা দিতে হবে হচ্ছে আর এর ক্ষেত্রে 8.314 এবং আমার আণবিক ভরকে 1000 দ্বারা ভাগ করতে হবে, কেননা আণবিক ভরটা হচ্ছে আমার গ্রাম পার মোলে, গ্রামটা কখনোই আমার SI না, আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। তাহলে এটা যদি আমরা একটা হাতে ক্যালকুলেশন করতে চাই, দেখো কীভাবে করা যেতে পারে। তো দেখো এটা হচ্ছে আমরা একদম অ্যাকুরেট মানটা পাবো না, আশা করছি আমরা কাছাকাছি মানটা যেতে পারবো। তো দেখো আমরা 8.314কে 8 ধরি, তাহলে দেখো আমাদের কি হয়, আর এখানে আমাদের 10⁻³ ছিল, এটাকে আমরা উপরে তুলে দিয়েছি। আর 8কে যদি আমি 32 দ্বারা ভাগ করি তাহলে হবে কত বলো তো, 4 হবে। এরপর দেখো 3কে আমি যদি 300 দ্বারা গুণ করি 900, দেন হচ্ছে আমার আরও 3টা শূন্য, তাই না। তাহলে রুটের ভিতর কী কী আসে, 3 3 9, 2টা শূন্য, দেন হচ্ছে 3টা শূন্য, আর এখানে কত আসে বলো তো, 4। ঠিক তো, আমি এটা কী করবো, আমি এটাকে একটু ভেঙে ইন্টু 10 দিব। কেন, আমি এটা কিন্তু সহজে রুট করতে পারবো, যাতে সহজে রুট করতে পারি। তাহলে এটাকে যদি আমি রুট করি তাহলে কত আসে বলো তো, 300। 4টা শূন্যর জন্য 2টা শূন্য, 9-এর জন্য 3, আর এখানে হচ্ছে আমার 4কে রুট করলে 2, আর এখানে হচ্ছে 10কে রুট করলে হচ্ছে √10। তাহলে 2কে যদি 300 দ্বারা ভাগ করে তাহলে আসবে 150, আর √10-এর ভ্যালু আমাদের কত আসতে পারে বলো তো, 3 3 যদি 9 হয়, 3-এর চেয়ে একটু বেশি, 3-এর চেয়ে একটু বেশি, আমরা ধরলাম আমাদের 3.45 অর্থাৎ 450। তার মানে আমার ভ্যালুটা হবে 450 থেকে সামান্য একটু বেশি, 450 থেকে সামান্য একটু বেশি। কারণ কি, আমরা 8.314কে 8 ধরেছিলাম, আর এখানে কিন্তু দেখো √10কে আমরা 3 ধরেছি, তার মানে 450 থেকে আমার মানটা একটু বেশি হবে। দেখো 450 থেকে যদি এটা 438, এটা তো আমার কোনোভাবে পসিবল না, 384 এটাও পসিবল না,
583 এত বেশিও হবে না, 450 থেকে যদি একটু বেশি হয় সেটা হবে অপশন এ। ঠিক আছে, দুই একবার দেখে নাও, ভিডিওটা রিপিট করে নাও, তাহলে আশা করি সমস্যা হবে না। জাস্ট আমরা কাছাকাছি যতটুকু কাছে যেতে পারবো ততটুকু আমরা বের করবো। ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে টাইম কিলিং কোশ্চেন, তোমার টাইমটা একটু খাবে, বাট চেষ্টা করবো যে সবার লাস্টে করতে পারো। ফার্স্টে যদি এগুলো দিয়ে নাও, দেখবা যে কোনো একটা যদি সংখ্যা এদিক সেদিক করে ফেলো, তুমি কিন্তু ব্রেনটা তোমার কি হবে বলতো, ব্রেন ডাউন হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মাথায় রাখবা, আমি 1000 উপরে তুলে দিয়েছি, 8.1 8 ধরে 32 কে ভাগ করে দিয়েছি 4, দেন এখানে উপরে গুণ করে রুট ওভার করে দেন আমরা হচ্ছে একটা আনুমানিক মান নিয়ে √10 এর মান নিয়ে আমরা 450 পেয়েছি, যে 450 মানটা অবশ্যই বেশি হবে, কারণ আমরা 8.3 কে ধরেছি 8 এবং এখানে আমরা √10 কে ধরেছি 3। আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে আমাদের 8 নম্বরটা, আমাদের বলছে সমুদ্রের পানিতে সোডিয়াম ক্লোরাইডের ঘনত্ব কত পিপিটি। তো এটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো, এটা অ্যান্সার হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে 35 নম্বর 35। ঠিক আছে, এটা আমরা একটু কষ্ট করে মুখস্থ করবো। কিছু জিনিস আমাদের আসলে মুখস্থ করতে হবে, কিছু জিনিস আমরা বুঝে করতে পারবো। এরপর আমাদের বলছে বোল্টজম্যানের ধ্রুবক কোনটা। বোল্টজম্যানের ধ্রুবক হচ্ছে আমরা সবাই জানি জুল পার কেলভিন। জুল পার কেলভিন, এটাতে আসলে না পারার কিছু নেই, জুল পার কেলভিন। এরপরে আসলে কোন আয়ন থাকলে আমার পানিটা খর পানি হয়, আমরা এটা সবাই জানি, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং আয়রন, সেটা অ্যান্সার হবে হচ্ছে আমার ক্যালসিয়াম 2+। এবার হচ্ছে অ্যাসিড বৃষ্টির দায়ী কোন গ্যাস। অ্যাসিড বৃষ্টির জন্য সবাই হয়তো কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডটা দাগাবা, এই দুটো কিন্তু সঠিক অ্যান্সার নয়। সঠিক অ্যান্সার হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কারণ তোমরা তোমার বই যদি দেখো, বই বিক্রয় দেখবে সালফার ডাইঅক্সাইড এবং হচ্ছে হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড মিলে হচ্ছে আমার অ্যাসিড বৃষ্টি তৈরি করে, যেন কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের কোনো ভূমিকা নেই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো আমাদের কিন্তু অলরেডি 14 এবং 18তে কোশ্চেন এসেছিল, সেখানে মাথায় রাখবো সালফার ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। এরপর আসলে গ্যাসের গতিতত্ত্ব থেকে কোন সূত্রটা উদ্ভূত হয়েছে। গ্যাসের গতিতত্ত্ব থেকে আমার যে সূত্রটা উদ্ভূত হয়েছে সেটা হচ্ছে PV = 1/3 mc²। তোমরা যখন গ্যাসের গতিতত্ত্ব পড়েছো তখন কিন্তু PV = nRTর জায়গায় আমরা 1/3 mc² পড়ি, যেখানে c হচ্ছে আমাদের RMS বেগটা। ঠিক আছে, আমরা বাকি সূত্রগুলো কিন্তু গ্যাসের গতিতত্ত্ব থেকে প্রমাণ করতে পারি না, এগুলো হচ্ছে আমার CRMS বেগ থেকে বলতে পারি এই ধরনের সূত্রগুলো, বাট 1/3 mc² এটা কিন্তু আমার গ্যাসের গতিতত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে। তো এই তো মোটামুটি কোশ্চেনগুলো, তারপরে কোশ্চেনগুলো চলো দেখে ফেলি। তো দেখো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনগুলো সলভ করি, আমরা একটু নিচ থেকে সলভ করার চেষ্টা করি। সেটাকে আমাকে বলছে হচ্ছে নীরব ঘাতক কোনটি, আমরা একটু মৌস রাখবো। নীরব ঘাতক হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড গ্যাসকে আমাদের বলা হয় নীরব ঘাতক, কারণ এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। এরপর আসো আমাকে একটা বিক্রিয়া দিচ্ছে পানি এবং অ্যামোনিয়ার রিয়াকশন, যেখানে আমার অ্যামোনিয়াম প্লাস এবং OH- উৎপন্ন হয়েছে। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে এখানে পানি কী হিসেবে কাজ করতেছে। এটা হচ্ছে ক্ষার, একটা হচ্ছে অ্যাসিড, একটা হচ্ছে নিরপেক্ষ, একটা হচ্ছে কোনোটি নয়। দেখো তো আমরা আরএনএস-এর মতবাদ পড়ছি না, আরএনএস-এর মতবাদ অনুসারে আমরা কি বলতে পারি, যে প্রোটন ত্যাগ করতে পারে সে হচ্ছে অ্যাসিড, যে প্রোটন গ্রহণ করতে পারে সে হচ্ছে আমার ক্ষার। তো অ্যামোনিয়া কি করছে, দেখো তো অ্যামোনিয়া একটা হাইড্রোজেন গ্রহণ করে অ্যামোনিয়া প্লাস উৎপন্ন করছে। আর পানি কি করছে, পানিতে তো আমরা জানি একটা H+ একটা OH- থাকে, পানি অবশ্যই H+ ত্যাগ করছে, যেটা অ্যামোনিয়াকে দিছে আর কি। তো পানিতে শুধু থাকলো কি OH-, তার মানে পানি একটা প্রোটন ত্যাগ করছে, তো প্রোটন ত্যাগ করলে সেটা হয়ে যাবে হচ্ছে আমার অ্যাসিড। বুঝতে পারছো, তাহলে পানি প্রোটন ত্যাগ করতে পারে যার জন্য অ্যাসিড, অ্যামোনিয়া প্রোটন গ্রহণ করতে পারে সেজন্য অ্যামোনিয়া হবে একটা ক্ষার। আশা করি বুঝতে পারছো। এরপর আসো বৃষ্টির পানির pH কত হলে সেটা অ্যাসিড বৃষ্টিতে কনভার্ট হয়। আমরা সবাই জানি অ্যাসিড বৃষ্টি মানে কি, অ্যাসিড হবে 7-এর চেয়ে কম হবে, কিন্তু মাথায় রাখবা এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, সেটা হচ্ছে আমাদের বইতে দেওয়া আছে হচ্ছে 5.6 এর কম কখনোই। দেখো অপশন এতে কিন্তু তোমার 7-এর চেয়ে কম দেওয়া আছে, খুব ইজিলি তুমি অপশন এ দাগিয়ে দিতে পারো। যে আমরা তো জানি যে অ্যাসিড মানে কি 7-এর চেয়ে কম হবে, মোটেও না। অ্যাসিড বৃষ্টির pH হচ্ছে 5.6 বা 5.6-এর চেয়ে কম। ঠিক আছে, এটা আমাদের বইতে সরাসরি দেওয়া আছে 5.6-এর চেয়ে কম। তাহলে আমাদের 16 নম্বরও শেষ। এরপর আসো 15 নম্বর বলছে আমাদের লুইস তত্ত্ব অনুসারে নিচের কোনটি অম্ল। দেখো আমরা কিন্তু একটু আগে লুইস থিওরি নিয়ে একটা কোশ্চেন সলভ করে আসছি, দেখো আরেকটা কিন্তু কোশ্চেন পেয়ে গেলাম। তার মানে কি আমাদের টাইপটা কিন্তু আমাদের রিপিট হয় ভার্সিটিতে। তো অম্ল কোনটাকে বলবো, আমাকে বলছে যে পানিতে H+ দেয় না, H+ প্রোটন ত্যাগ করে বা গ্রহণ করে, এটা হচ্ছে আমার আরএনএস-এর মতবাদ, তাহলে এটা অত অবশ্যই হবে না। এটা বলছে যেটা প্রোটন দিতে পারে, সেম কথাই, আমার এটাও হবে না। আমার এরপরে বলছে একজন ইলেকট্রন দিতে পারে অথবা একজন ইলেকট্রন গ্রহণ করতে পারে। মনে আছে আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে কি বলেছিলাম, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে বলেছিলাম ওর হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে, যার জন্য সেই ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করতে পারে তাহলে অবশ্যই হবে ডি নাম্বারটা হবে অম্ল, লুইস অ্যাসিড অনুসারে অম্ল। আর একজন ইলেকট্রন দিতে পারে কারা, মনে আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া এবং হচ্ছে পানি। ঠিক আছে, অ্যামোনিয়া পানি একজনের মুক্ত জড়িত দিতে পারে, তার জন্য এরা হচ্ছে ক্ষার, কিন্তু একজন ইলেকট্রন গ্রহণ করতে পারে হচ্ছে অ্যাসিডেরা, যেটা হচ্ছে লুইসের তত্ত্ব অনুসারে আমরা সেগুলোকে অ্যাসিড বলবো। এরপর 14 নম্বর বলছে আদর্শ ধর্ম থেকে বিচ্যুতির বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ কোনটা। আমরা সবাই জানি একটা হচ্ছে চাপ এবং একটা আয়তন, আমার অপশনে আয়তন আছে, সেটা আয়তন হবে। ওজন, ভর এবং উপাদান কিন্তু কোনোভাবেই সম্ভব না। এরপর আসলে যেটা 13 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমার বলছে বেলুনে হাইড্রোজেনের আয়তন 3.22 × 10⁻⁶ সেন্টিমিটার কিউব, কতটা হাইড্রোজেন পরমাণু আছে, এই বেলুনের ভিতরে কতটা হাইড্রোজেন পরমাণু আছে। চলো এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি। চলো আমরা দেখি এটা কিভাবে সলভ করা যায়। আমরা চিন্তা করবো হচ্ছে এসটিপি থেকে। আমরা কি জানি বলতো, এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেনের জন্য আমার কতটা পরমাণু থাকে, সেখানে অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে 6.02 × 10⁻23 পরমাণু। ঠিক আছে, তো আমরা 22.4 লিটারকে কি লিখতে পারি বলতো, 22,400
মিলিলিটার। আবার 1 মিলিলিটার সমান কত সেন্টিমিটার কিউব জানি? আমরা জানি 1 মিলিলিটার সমান 1 সেন্টিমিটার কিউব। তার মানে 22,400 মিলিলিটারকে আমরা সেন্টিমিটার কিউবও বলতে পারি। এখন জাস্ট ওইখানে নেমে করবো 1 সেন্টিমিটার কিউবের জন্য কতটি পরমাণু, আর হচ্ছে আমার 3.22 × 10⁻⁶ এর জন্য কতটি পরমাণু। তো আমরা যদি একবারে ক্যালকুলেশন করে ফেলি, আমাদের আসবে হচ্ছে এত ইন্টু 3.22 × 10⁻⁶ ডিভাইড হচ্ছে 22,400। ঠিক আছে, এখানে আমরা একটু ক্যালকুলেশনগুলো করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হবে। দেখো এখানে 10⁻23 থেকে 6 করে দিলে আমরা 17, আবার এখানে দুটো জিরো যদি কেটে দেই তাহলে আমি এটাকে একবার লিখতে পারি হচ্ছে 10 কত হবে বলতো? 15 হবে, 10⁻15 হবে। আর এখানে আমরা 6 ধরি, এখানে 3 ধরি, তাহলে 3 6 18 ভাগ হচ্ছে 224 × 10⁻15। ঠিক আছে, তো দেখো তো আমাদের 18 ভাগ 224 করলে সেটা খুব কম সংখ্যক ছোটো সংখ্যা চলে আসে, কিন্তু আমাদের দেখো প্রত্যেকটা ক্ষেত্রে 8 আছে। ঠিক আছে, 8 পয়েন্ট সামথিং আছে, এবং 10⁻13 11 12 অত 13 আছে। তো সেক্ষেত্রে আমি কী করবো, এখান থেকে যদি আমরা 13 লিখতে চাই তাহলে অবশ্যই আমরা যদি এখানে 10⁻13 করতে চাই, অবশ্যই আমার এখানে একটা 10 স্কোয়ার দ্বারা গুণ করতে হবে। এখন যদি 10 স্কোয়ারকে আমি করি তাহলে এখানে আসবে হচ্ছে 1800 ডিভাইড হচ্ছে 224 ইন্টু হচ্ছে 10⁻13। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করি, আমরা দেখবো 8 পয়েন্ট সামথিং আসছে এবং 10⁻13। তো এই হচ্ছে অ্যান্সার। আমি আবার বলি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্ট অ্যান্সারটা কাছে যেতে পারবো না, বাট আমরা যতটা চেষ্টা করবো যতটা কাছাকাছি যাওয়া যায়। ঠিক আছে, তো আশা করছি এই প্রসেসগুলো তোমাদের বুঝে আসছে। তারপর হচ্ছে নেক্সট কোশ্চেনগুলোতে চলো আমরা চলে যাই।